সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আর সে বিষয়টি হচ্ছে কি গতি, সরণ, দ্রুতি, বেগ এবং গতি বিষয়ক বিজ্ঞানী নিউটনের সূত্র। আশা করি তোমরা মনোযোগ দিয়ে সবাই শুনবে এবং সবাই এটাকে অনুধাবন করে অনুশীলন করে পদার্থবিজ্ঞানের কি একটা সুন্দর ধারণা উপস্থাপন করবে। মনে থাকবে তো? তাহলে আমরা সুস্পষ্ট করে বলতে পারি যে কদম মোবারক মনিরুজ্জামান ইসলামাবাদী উচ্চ বিদ্যালয় মাল্টিমিডিয়া ক্লাসে আমরা বিজ্ঞান বিষয়ে আজকে পদার্থবিজ্ঞানের গতির সাধারণ যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, সবাই প্রস্তুত থাকি এবং এগিয়ে যাই। তাহলে আমরা কি শিখব? যে গতিকে আমরা কি করতে পারবো? বাস্তব অভিজ্ঞতার দিকে নিয়ে যেতে পারবো। তারপর আমরা গতিকে কি করতে পারবো? গতিকে আমরা বাস্তব অভিজ্ঞতায় যেমন রাখতে পারবো, তেমনি গতিকে আমরা আমাদের কাজের প্রতিফলন ঘটাতে পারবো এবং একটা ধারণা নিতে পারবো এবং গতি সম্বন্ধে আমাদের কাজে লাগাইলাম মতো যে পরীক্ষা নিরীক্ষা আমরা করতে পারবো। তাহলে আমরা কি শিখবো? মূলত গতি। কি শিখবো? গতি। ক্লিয়ার? আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? তাহলে আমরা কি শিখবো? গতি। কি শিখবো? গতি। ক্লিয়ার? সবাই সবার কাছ থেকে ইয়েস পেতে হবে। তো একজন ইয়েস বললে হবে না, সবাই বলতে হবে। তাহলে আমরা গতি সম্বন্ধে একটা আইডিয়া পেলাম। তাহলে এখন আমরা এই গতি বিষয়ক বিষয়গুলো জানতে হলে আসলে শুরু থেকে কি জানা লাগে সেটা আমরা একটু জানার চেষ্টা করি এবং আমার মনে হয় সেটা আমাদের করা উচিত হবে। ঠিক আছে? তাহলে সেটা করার জন্য আমাদেরকে কি করতে হবে? সেটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো বিজ্ঞান কাকে বলে সেটা তো জানতে হবে। বিজ্ঞান থেকেই তো সকল বিজ্ঞানের আবির্ভাব। ভৌত বিশ্বের যা কিছু গ্রহণযোগ্য, যা কিছু পরীক্ষণযোগ্য, যা কিছু যাচাই করা যায়, একবার চুলচেরা বিশ্লেষণ করা যায়, সুশৃঙ্খল নিয়মতান্ত্রিক গবেষণা ও গবেষণালব্ধ এই যে জ্ঞান ভাণ্ডার, এর নামই হচ্ছে বিজ্ঞান। অন্যভাবে বলা যায় বিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কিত জ্ঞান, মানে প্রাকৃতিক জ্ঞান যা পর্যবেক্ষণ, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এবং তথ্য উপাত্তের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা ও বিশ্লেষণ করে থাকে এবং সেটা কোন কাজে লাগে বা লাগে না সেরকম একটা বিষয়ও আছে। সব যে আমাদের উপকারে লাগবে এমন কোনো কথা নেই, কারণ আমাদের যেটা ক্ষতি করে সেটা সম্বন্ধেও তো আমাদের জানতে হবে এবং সেই ক্ষতিটাকে আমরা তাহলে কি করতে পারবো? ক্ষতিটাকে সরিয়ে দিতে পারবো বা ক্ষতি থেকে রক্ষা পেতে পারবো। তাহলে এই সেখানে বিজ্ঞানের প্রথম আমরা যেটা শিখবো সেটা হলো দূরত্ব অতিক্রম করা। দূরত্ব, সরণ মানে দূরত্ব, সরে যাওয়া মানে কি? দূরত্ব অতিক্রম করা, তার মানে সরে যাওয়া। তাই সরে যাওয়াটা আমরা শিখতেছি নাকি? সরে যাওয়া শিখতেছি না? এই সরে যাওয়া। তাহলে সরণ মানে কি? সরে যাওয়া। একটা বস্তু প্রথম অবস্থান থেকে যদি আর এক অবস্থানে যায় তাহলে যে দূরত্বটা অতিক্রম করে সেটা হচ্ছে তার সরণের পরিমাপ, আর সরে যাওয়ার ঘটনাটি হচ্ছে কি? সরণ। তাহলে সরণ আঁকাবাঁকা পথেও হতে পারে, আবার সরল পথেও হতে পারে, যেটা আমরা এই চিত্রের মাধ্যমে দেখতে পাই। এভাবেও আঁকাবাঁকা হতে পারে, এভাবে রৈখিক গতি হতে পারে, এভাবে হতে পারে, হ্যাঁ, আবার এখান থেকে এখানে সরল পথে হতে পারে। তাই সরণ একটি কি? যেহেতু তার মান আছে কিন্তু কোনো দিক নাই নির্দিষ্ট, তাকে আমরা স্কেলার রাশি বলে থাকি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা আসবো দ্রুতি কাকে বলে। একক সময়ে সচল বা গতিশীল বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই বস্তুর দ্রুতি বলে।
অর্থাৎ দ্রুতি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব ভাগ সময়, অর্থাৎ দ্রুতি দূরত্ব ভাগ সময়। যেমন যদি কোনো বস্তু টি সময়ে এর দূরত্ব অতিক্রম করে, সরল পথে বা বক্রপথে যে কোনো পথে হতে পারে, তাহলে ওই বস্তুর গতি হবে, দ্রুতি হবে s/t। একটা কথা সবসময় মনে রাখতে হবে, পদার্থবিজ্ঞানে কিন্তু সময় দিয়ে ভাগ দেওয়া কি বলা হয়? হার। তার মানে কি সরণের হারই হচ্ছে দ্রুতি। এখন এখানে সরণের হার একটা দ্রুতি হলেও এটা দ্রুতি ইংরেজি শব্দ স্পিড, কিন্তু দ্রুতিও কিন্তু কোনো নির্দিষ্ট দিককে প্রদর্শন করে না। যখন কোনো নির্দিষ্ট দিককে প্রদর্শন সে করবে না, তখন আমরা তাকে কি বলবো? তাকে আমরা স্কেলার রাশি বলবো। কি রাশি? স্কেলার রাশি। তাহলে ঠিক আছে, দ্রুতি কাকে বললে সেটাও আমরা জানলাম যে দ্রুতি কাকে বলে। তাহলে এখন আমরা জানবো যে বেগ কাকে বলে। কি ঠিক না? তাহলে আমরা বেগের সম্বন্ধে জানার চেষ্টা করব। তা বেগ সম্বন্ধে জানতে গিয়ে যে আমার ছবি দেখা যায়, তাহলে তো আর তোমরা ওখান থেকে স্ক্রিনটা দেখতে পাবে না। সরাই দিলাম আমাকে। তাহলে এখন আমি আসি পিছনে আসি আর কি। বেগ কাকে বলে? একক সময়ে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই বস্তুটির বেগ বলে। অর্থাৎ একক সময়ে সরণের যে বস্তু, যে সরণকে বস্তুর বেগ বলে। যদি টি সময় কোনো বস্তু সরণ এস হয়, তবে বস্তুর বেগ হবে কি? s/t। অর্থাৎ বেগগুলো সরণ বা সময়। এখানে কিন্তু দিক আছে, তাই এটা একটি ভেক্টর রাশি। ভেক্টর কথাটা, স্কেলার কথাটা একটু তোমাদেরকে বলে নিই। স্কেলার ভেক্টর রাশির মূল পার্থক্যটা হলো স্কেলারের শুধু মান আছে কিন্তু দিক নেই। যেমন 1 কেজি চাল, তার একটা মান আছে যে 1 কেজি, কিন্তু কোন দিকে 1 কেজি এরকম কোনো কথাবার্তা নাই। কিন্তু যখন যদি বলি দৈর্ঘ্য 1 মিটার, তাহলে তার একটা দিকও আছে, এই দিক থেকে এই দিক, লম্বালম্বি বা আড়াআড়ি, প্রস্থ। এরকম প্রস্থ এক ধরনের দূরত্ব, দৈর্ঘ্য এক ধরনের দূরত্ব, আমরা এবার বলতে পারি। তাহলে এটা আমরা জানলাম। আগেরটা কি জানলাম? আমরা বেগ জানলাম। বেগ থেকে বেগ বৃদ্ধির যে হার বা বেগ যে কমে যাওয়ার হার, সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর বেগের পরিবর্তন হয়, সেটা ধনাত্মক হতে পারে, তা বেড়েও যেতে পারে, আবার ঋণাত্মক হতে পারে, কমেও যেতে পারে। যদি ধনাত্মক হয় তাহলে আমরা সেটাকে কি বলবো যে ত্বরণ। আর যদি ঋণাত্মক হয় সেটাকে বলবো ঋণাত্মক ত্বরণ বা মন্দন। এই ত্বরণকে এ প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। সংক্ষেপে এইটুকুই। এরপর আমরা বিজ্ঞানী নিউটন সাহেবকে দেখতে পাচ্ছি এবং তার 3টি সূত্র আছে যুগান্তকারী। সেই সূত্র 3টা আমরা এখন শিখব। প্রথম সূত্রটি হচ্ছে, বাহির থেকে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ না করা হতো তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকতো এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে চলতে থাকতো। কিন্তু বাস্তবে তা হয় না, কারণ বিপরীত দিক থেকে বিভিন্ন বলের বাধাপ্রাপ্ত হয়ে সেটা আসলে থেমে যায়। আবার স্থির বস্তু স্থির থাকে না, তাকে আমরা বিভিন্ন শক্তির মাধ্যমে বল প্রয়োগ করে উঠিয়ে নিয়ে যাই। নিউটনের দ্বিতীয় সূত্রটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি সূত্র। এটার একটা সমীকরণ আছে আলাদা, F=ma পড়তে হলে এটা লাগে। দ্বিতীয় সূত্র অনুযায়ী সময়ের সাথে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হারকে ওই বলের প্রযুক্ত বলের সমানুপাতিক এবং ওই বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে। অর্থাৎ সময়ের সাথে পরিবেশ হিসাবে বস্তুর ভরবেগের যে পরিবর্তন হয় তা তো একটা বল প্রয়োগের মাধ্যমে হয়, তাই না? সেই বলটার সমানুপাতিক হবে ভরবেগের পরিবর্তনের হার। ভরবেগ কি? বস্তুর ভরবেগের গুণফলকে ভরবেগ বলে। সেই ভরবেগকে যদি টি দ্বারা ভাগ দিই তো ভরবেগের হার হবে। সেই টি দ্বারা ভাগ দিলে তার পরিবর্তনটা কত, যে আদি ভরবেগ এবং শেষ ভরবেগ, সেখান থেকে যদি আদি ভরবেগ থেকে শেষটা থেকে যদি প্রথমটা বিয়োগ দিই আর টি দিয়ে ভাগ দিই, তাহলে আমরা ত্বরণ পেয়ে যাব। তো এটা একটা মজার ব্যাপার আছে, এটা সামনে শিখবো। তাহলে এই কথাটা এখানে বলা হয়েছে। তৃতীয় সূত্রটি একটা মজার সূত্র, সেটা হলো
যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত একটি প্রতিক্রিয়া রয়েছে। আমরা দেয়ালে আঘাত দিলে ব্যথা পাই হাত দিয়ে, কারণ আমাদের হাতের চেয়ে দেয়ালের ওই পাশটা কাঠিন্য বেশি থাকে, কিন্তু আমাদের হাত তো ব্যথা পায়। কিন্তু আমরা হাতুড়ি নিয়ে যদি দেয়ালে বাড়ি মারি তাহলে দেয়াল ভেঙে যায়, আমাদের হাতে ব্যথা পায় না। সেই ক্ষেত্রে হাতুড়ির যে কার্যক্ষমতা বা যান্ত্রিক শক্তি, সেটাকে প্রয়োগ করে আমাদের শক্তির প্রয়োগটা বেশি ঘটাতে পারি বলে দেয়াল ভেঙে যাচ্ছে, আমি ভেঙে যাচ্ছি না। আর কাছে দিলে তো গুঁড়ো গুঁড়োই হয়ে যাবে। তো প্রতিক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়াটা ভালো ভালো বোঝা যায়। তুমি যদি কোনো রিক্সা থেকে লাফ দিয়ে নামো তাহলে রিক্সাটা কিন্তু পিছনে বা একটু লড়ে যাবে, হ্যাঁ। আর যদি লক করা না থাকে তাহলে রিক্সা সরে যাবে। বিশেষ করে নৌকা থেকে, যারা গ্রামে গঞ্জে গিয়েছে তারা এটা ভালো জানবে যে নৌকা থেকে লাফ দিলে কী হয়, নৌকাটাও পিছনে অনেক দূর চলে যায় পানিতে। তাহলে সেটা দ্বারা বোঝা যায় প্রত্যেক ক্রিয়ার একটি সমানুপাতিক প্রতিক্রিয়া আছে। ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না, তোমরা ভালো আছো নিশ্চয়ই। এখন তো আমাকে একটু দেখা দরকার, আমারও তোমাদেরকে দেখতে ইচ্ছে করছে, সেজন্য আমি চলে আসলাম। আবার আমি তোমাদেরকে কি বলতে চাই, তোমাদেরকে বলতে চাই যে তোমরা বিজ্ঞান শিক্ষায় এগিয়ে আসো। কদম মোবারক মনিরুজ্জামান উচ্চ বিদ্যালয় তোমাদের পাশে থাকবে এবং আমরা সবসময় তোমাদের সাহায্য করব। এবং আমরা যত প্রকার মাল্টিমিডিয়া আধুনিক আরও অত্যাধুনিক মানের, এটা এখন যে ক্লাসটা দেখছো এটা সামান্যই, এখানে স্লাইড হবে, অ্যানিমেশন হবে, আরও কত কি দুর্দান্ত ব্যাপার ঘটবে সেগুলো আমরা দেখাতে পারবো। তাহলে সবাই তো ভালো আছি, ক্লিয়ার। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে কি করতে হবে, কমেন্টস করতে হবে, লাইক শেয়ার। আমি তোমাদেরকে কি করতে পারি, অবশ্যই ধন্যবাদ জানাতে পারি নাকি। অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই সাবধানে থাকবে। ধন্যবাদ।